जब सांसें भरती हूँ तेरे। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। সবাই সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি আমি স্টার্ট করছি। উঠে পড়েছি, উঠতে লেট বলতে আজকে তাড়াতাড়ি উঠেছি। তো মায়ের শরীরটা একটু খারাপ, তো সারাদিন যা যা কাজ করে টুকিটাকি কাজগুলো আমাকে করতে হবে, আবার তার মাঝে লিখতে হবে, লেখা কমপ্লিট করতে হবে। এক্সাম তো দেখতে দেখতে চলেই আসলো। তো চলো সারাদিন যা যা করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন যাবো, গিয়ে বিছানা গোছাবো, তারপর ফ্রেশ হবো, তারপর থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা ভালো দিন পেতে গেলে আমাদেরকে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে কিন্তু লড়াই করতে হয় বা যুদ্ধ করতে হয়, তাই না? এটা কিন্তু একদম বাস্তব কথা। আমাদের দেখবে কয়েকটা দিন ভালো যায়, কয়েকটা দিন খারাপ যায়। শুধু কয়েকটা দিন বলে না, কখনো বা খারাপ যায়, কখনো আবার ভীষণ ভালো কাটে, তাই না? তোমরা ভাবছো দিদিভাই হঠাৎ সকালবেলা এত সুন্দর একটা কথা কেন বললো? বলবো, সবটাই বলবো, পরে বলবো। তো সকালবেলা একটা সুন্দর কথা বলে দিলাম, মানে কথায় আছে না, ভালো ভাবলে ভালো হয়, খারাপ ভাবলে খারাপ হয়। তাই ভালোভাবে দিনটা শুরু করলাম। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি দাঁত মাজতে। আর এই জায়গাটাতেই আমি কিন্তু সকালবেলাটাই একটুখানি পায়চারি করি, তোমরা দেখতেই পাও। আসলে কি বলো তো, এটা তো আমাদের গলির রাস্তা, তো এখানে গাড়ি চলাচল এসব একদমই কম। মাঝে সাঝে দুই একটা টোটো আসে, আর সাইকেল, স্কুটি, বাইক এগুলোই মাঝে সাঝে আসে। তাছাড়া কোনো ব্যাপার নেই, পুরো ফাঁকা রাস্তা একদম। তার জন্য আরোই আমি বাইরে ওখানে ব্রাশ করি। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু ধুতে। মানে চাটা খাওয়া হয়ে গেছে সব কিছু, ওটা শেয়ার করিনি। এবার সমস্ত থালা বাসন যা ছিল কালকের রাতের আর আজকের সকালের, সেইগুলোকে আমি ধুতে বসেছি। এবার তোমরা ভাবছো কী ব্যাপার, হঠাৎ তুমি থালা বাসন ধুচ্ছ? শুধু তোমরা না, আমি যখন মানে এরকম কোনো কাজ হঠাৎ করি না, তখন আমার আশেপাশের লোকরাও জিজ্ঞাসা করে, কী রে তোর মা বাড়িতে নেই, কিংবা তোর মার কি শরীর খারাপ? তো এটাই হয় আমার সঙ্গে, কারণ আমি তো কাজ টাজ খুব কমই করি। ওই মাঝে সাঝে হয়তো কোনো দিন মন চাইলে, আর দ্বিতীয় হচ্ছে মায়ের শরীর খারাপ থাকলে, তো তখনই। তো আজকেও সেরকমই একটা ঘটনা ঘটেছে। মায়ের কালকে রাত থেকে একটু শরীরটা খারাপ, মানে একটু জ্বর জ্বর ভাব। সারাদিন ধরে এমনি হালকা গা গরম ছিল, তো বিকালবেলা ওষুধ নিয়ে আসা হলো, সেটা খেলো। কিন্তু রাত থেকে আবার বেশি পরিমাণে জ্বর। সারা রাত কালকে মাথা টিপেছি, তারপরে ওই যে হাত পা কামড়ে কামড়ে উঠছে। জ্বর আসলে তো এটাই হয়ে থাকে। আর আমার মার দোষে জ্বরটা এসেছে। এখন তো সবার এমনিতেও জ্বর আসছে, কিন্তু আমার মার সেটা না। প্রচণ্ড যখন গরম হয় তখন আমার মা যে কতবার গায়ে জল ঢালে, তার তো রিয়াকশান একটা রয়েছে, তাই না? তো তার জন্যই এখন আবার হঠাৎ করে জ্বর চলে এসেছে। আবার কালকে রাতে আরেকটা প্যারাসিটামল নিয়ে এনে রাখা হয়েছিল, কিন্তু সেটা আর মা খায়নি। এখন আবার সকালবেলায় একটুখানি কমেছে জ্বরটা মনে হয়। তো তার জন্য আমি সমস্ত কাজবাজ করে নিলাম। মা শুয়েছিল, আর এমনি টুকিটাকি যা ঝাড়টার দেওয়া ওগুলো সব কিছু হয়ে গেছে। তারপরে এই যে দেখো, এখন মুড়ি মাখানো হবে। মানে খাবার দাবার তো জ্বর মুখে দেখবে কিছু খেতে ইচ্ছা করে না। তো মা বললো চল তাহলে মুড়ি খাবি, তো চল মুড়ি মাখাই। আমি বললাম ঠিক আছে, এখন রান্নাবান্না কিছু করতে হবে না, পরে দেখা যাবে, এখন আপাতত মুড়ি খাওয়া হোক। দেখো ঘরের দুটো শসা ছিল, তো শসা দুটো কেটে নিচ্ছি। আর মা ওইদিকে রান্নাঘরে গিয়েছে পাঁপড় ভাজতে। এখন শরীরটা একটু ঠিক রয়েছে। কেন বলো তো, আমার মানে ওইদিকে লেখালেখির কাজগুলো এখনও বাকি রয়েছে, তো ওগুলো তো আমি ফেলতে পারছি না, তাই ঝটপট করে করতে হচ্ছে। এইদিকের কাজ সেরে আবার ওইদিকে আমাকে লিখতে বসতে হবে, হয়তো কমপ্লিট করতে পারবো না। আর লেখালেখি প্রায় শেষের দিকে চলে এসেছে, হয়তো আজকের দিনটা লিখলে কমপ্লিট হয়ে যাবে। তো ওইদিকে মা পাঁপড় ভেজে নিয়ে চলে এসেছে, আর আমার এইদিকে দেখো শসা কোচানো হয়ে গেছে। তারপরে ভাবলাম একটুখানি পেঁয়াজ দিই, আর একটুখানি যদি লঙ্কা কুচি কিংবা চানাচুর এগুলো দিয়ে দেওয়া যায়, তাহলে জ্বর মুখে বেশ খেতে ভালোই লাগবে, ঝাল ঝাল লাগবে। এমনিতেও তো কালকে আমাদের পঞ্চমী ছিল, কালকে তো মানে গরম খাবার তো খেতেই নেই। আর যে গাছে জল দেয় সে তো ভাতই খেতে পারে না, তাই মার কালকেও খাওয়া হয়নি। তো এখন আমি এইগুলো সব জোগাড়জান্তি করে নিচ্ছি, তারপরে মুড়ি মাখানো হবে। এই যে দেখো মা পাঁপড়গুলো ভেজে নিয়ে এসেছে, আর ওইদিকে দেখো শসা পেঁয়াজ কুচি নিয়েছি। আর লঙ্কা তো মা বললো কাটতে হবে না, মা গোটা লঙ্কা খেতে পারে, আমি কাটা লঙ্কা খেতে পারি না একদমই, আমি তো লঙ্কা খাই না। তার জন্য মা বললো গোটা থাক, আমি খেয়ে নেবো। এই যে দেখো মায়ের অবস্থাটা, চেহারাটা দেখে বুঝতে পারছো শরীরটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ। যদিও এখন একটু ঠিকঠাক সুস্থ রয়েছে, তো তার জন্যই এখন স্বাভাবিকভাবে বসে আছে। নয়তো কালকে সারা রাত ঘুমায়নি, জ্বরে যন্ত্রণায়, গা হাত পা যন্ত্রণায় ছটফট করেছে। অবশ্য রাগও হচ্ছিল আমার প্রচণ্ড। যখন মানুষ ভালো থাকে তখন নিজের শরীরের যত্ন নেয় না, কিন্তু যখন ঠেলায় পড়ে তখন বুঝতে পারে, তাই না?
তো এটাই স্বাভাবিক। তো কি করবে, আমি এটাই ভাবছি যখন আমি থাকবো না, মা একা থাকবে, তখন যদি কিছু হয় তখন মার কি অবস্থা হবে। এমনিতে আমার মার মাঝে মধ্যে ওই যে গ্যাস অ্যাসিডিটি হয়ে গিয়ে মাথা টাথা ঘুরতে থাকে, মাথায় জল ঢালতে হয়, তো সেইগুলো হলে তখন কি করবে, এই একটা প্রচণ্ড টেনশন। এমনিতে তো শরীর খারাপ সেভাবে আমাদের কারোরই নেই, শুধুমাত্র এইগুলো একটু একটু যা প্রবলেম রয়েছে এটা ভেবে খুবই চিন্তা হয়। তার জন্য আমাকে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, মানে মা বাবা সবাই বলে তুমি এখানে কিছুদিন ওখানে কিছুদিন থাকবে। তো এখানে তো এখন আমি এক্সামের জন্য রয়েছি, এক্সামটা শেষ হলে আবার কিছুদিন ওখান থেকে ঘুরে আসবো। তারপরে যে দেখো তোমাদের দাদাভাই কল করেছিল, তো ওর সঙ্গে বক বক করছিলাম, আর ও কী কথা বলেছে সেটা তোমাদের সঙ্গে পরে বলবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। कैसी है ये दूरी, कैसी मजबूरी, मैंने नजरों से तुझे छू लिया। ओ हो कभी तेरी खुशबू, कभी तेरी बातें, बिन मांगे ये जहां पा लिया। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। रब ने बना दी जोड़ी छम छम। ওর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি বসে পড়েছিলাম লিখতে, আর লেখালেখির পর্ব একদম প্রায় শেষের দিকে, হয়তো আর 4-5 পেজ লিখলেই আমার কমপ্লিট হয়ে যাবে। মানে প্রচণ্ড একটা চাপে ছিলাম, এবার একটু শান্তি করে পড়তে পারবো, যেহেতু এক্সাম খুব কাছেই চলে এসেছে আমার। তো লেখালেখিগুলো সারি, আর তার ফাঁকে তোমাদের সঙ্গে কয়েকটা কথা আমি শেয়ার করে নিই। আগের দিন ভিডিওতে আমি কিন্তু আমার মানে তোমাদের দেওয়া যেটা আমার সবথেকে পছন্দের নাম সেটা আমি শেয়ার করে দিয়েছি। তোমরা হয়তো অনেকে পুরো ভিডিওটা দেখোনি, তাই বুঝতে পারোনি, তার জন্য অনেকে কমেন্টস করছিল দিদিভাই কই নামটা বললে না, তো তোমরা ভালো করে চেক করবে, আমি নেমটা বলে দিয়েছি। হ্যাঁ চলো এবার আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, যেটা মানে একদম কি বলবো, তোমাদের দাদাভাই আমাকে প্রমিস করেছে। ওর সঙ্গে আমার বেশ কয়েক বছরের রিলেশন, কিন্তু কোনোবার একসঙ্গে আমরা দুর্গাপুজো কাটাতে পারিনি, সে বিয়ের আগে বলো বা বিয়ের পর তো সবেই হলো 3 মাস বিয়ে। তো হ্যাঁ আগের দিন, কাল না পরশুদিন রাতে ও আমাকে প্রমিস করেছে যে দুর্গাপুজোয় আর যাই হোক তাই হোক, মানে যাই হয়ে যাক না কেন, ওই 4টে দিন আমি তোমার হাত ধরে ঘুরবো, যেখানেই থাকি না কেন। মানে একটা ভীষণ একটা বড় লেভেলের প্রমিস করেছে। কি বলতো, ও কিন্তু আগস্টেই চলে আসতো, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, কিন্তু আমি ওকে প্রথমে বললাম না আগস্টে আসতে হবে না, এখন যদি আসতে বলে ও কিন্তু ছুটি পেয়ে যাবে, কিন্তু আমি ওকে বললাম যে না তোমাকে আসতে হবে না। তোমরা ভাবছো এটা কেমন ওয়াইফ যে হাজব্যান্ডকে বলছে আসতে হবে না, কিন্তু কি বলতো কখনো কখনো অনেকটা কষ্ট সহ্য করতে হয়। ওই যে প্রথমে বলেছিলাম না, একটা ভালো দিন পেতে গেলে অনেকগুলো মানে খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। তো এখন ধরে নাও আমার খারাপ টাইম চলছে, যখন তোমার দাদাভাই আসবে তখন ভালো টাইম যাবে। এইবার ছুটি থেকে যাওয়ার সময় ও আমাকে বলে গেছিলো আগস্টে বাড়ি আসবো, তো আমিও বেশ এক্সাইটেড ছিলাম। তারপরে আমাকে বললো যে না আগস্টে যাবো না, তোমার বার্থডে যাবো সেপ্টেম্বরে। তো তখন আমি বললাম আমার বার্থডে সেপ্টেম্বরের 27 তারিখ, আর এবছর তো পুজো একটু লেট করে হচ্ছে, তো আমি বললাম ঠিক আছে তোমাকে বার্থডে আসতে হবে না, বার্থডে তো একটা দিনের ব্যাপার তোমরাই বলো, কিন্তু পুজোর 4 দিন নতুন বিয়ের পর যদি হাজব্যান্ডের সাথে না ঘুরতে পারি, একা একা ঘরে তো আমাকে বসে থাকতে হবে, কারণ আমার সঙ্গে ঘোরার কেউ নেই বা আমি কোথাও একা একা যাইও না, তখন আমার কতটা কষ্ট হবে ভাবো। সেই জন্য আমি বললাম যে না বার্থডে তোমায় একদিনের জন্য আসতে হবে না, তুমি পুজোতে থেকো। এই কথাটা আমি ওকে প্রথমে একবার বলি, তারপরে ও হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে। তারপরে 2-3 দিন আগে ও নিজেই আমাকে বলছে সে যাই হয়ে যাক না কেন পুজোর কদিন আমি তোমার হাত ধরেই ঘুরবো। তো দেখা যাক এখনও কবে আসে না আসে। পুজোটা যদি একটু আগে হতো তাহলে আমার বার্থডে পুজো দুটোই পেতো, কিন্তু কিছু করার নেই, একটাকে পেতে হলে আরেকটাকে স্যাক্রিফাইস করতে হবে, এটাই জীবন। তো আমি বলেছি যে ঠিক আছে কোনো ব্যাপার না, পোস্ট বার্থডে তো হতেই পারে তাই না, তুমি যখন আসবে তারপরে আবার বার্থডে সেলিব্রেশন করে নেবো, কোনো অসুবিধা নেই, তো তুমি পুজোর সময়তে এসো। তাই এই কটা দিন আমাকে এখন চোখ মুখ বন্ধ করে কষ্ট করে থাকতেই হবে, কিচ্ছু করার নেই, কিন্তু অনেক মাসই হয়ে যাবে, প্রায় 5-6 মাস, কষ্ট একটু হবেই। যাই হোক এদিকে দেখো ঝটপট আমার হাতের কাজগুলোকে সেরে নিয়েছি, আর থালা বাসনগুলো ঠাকুরের মা বাইরে বার করে রেখেছিল সকাল
সকালবেলায় কাপড় টাপড় কেচে, তো সেই জন্য আমি দেখছি ঠিক আছে তাহলে আগেই ধুয়ে নিই, তার জন্য থালা বাসনগুলোকে আগেই ধুয়ে নিলাম। তারপরে এই যে দেখো স্নান টান সেরে পুরো চলে এসেছি, কয়েকটা তুলসীর পাতা তুলে নিলাম একটুখানি ঠাকুর প্রণাম করে। আর আজকে এই দেখো গাঁদা ফুল, জবা ফুল আর এই যে তুলসীর পাতা, যেগুলো আমি ঠাকুরের প্রসাদের উপর দিই আর কি। আর জবা ফুলগুলো বাইরে গাছে দেবো, আর আজকে সব গাঁদা ফুলই রয়েছে, পাশের বাড়ি একটা জেঠিমাদের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। তো চলো এবার ঝটপট করে পুজোটাকে সেরে নিই। আর একটা কথা কি জানো তো, বাড়িতে যদি মানে মা অসুস্থ থাকে সেই দিনটা যে কিভাবে কাটে, কতটা কষ্ট হয় সেটা বোঝাই যাচ্ছে। পুজো টুজো সেরে একেবারে খাওয়া দাওয়া করে এই যে ঘরে আসলাম, মানে একদম সকাল থেকে কিচ্ছু খাইনি, ওই সেই অল্প করে মুড়ি খেয়েছিলাম। আর আজকে স্নান করতেও একটু লেট হয়ে গেছে, তো সব কিছু সেরে সুরে এবার একটু বসলাম, লেখালেখির পর্ব কমপ্লিট হয়ে গেছে, মানে ফাইনালি আমার লেখার চাপ মুক্ত, আর কোনো চাপ নেই। আর এইদিকে দেখো শুরু হয়েছে বৃষ্টি, সকাল থেকেই মেঘলা হয়েছিল, মানে বৃষ্টি হব হব ভাবছিল, হয়নি, কিন্তু এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। চলো আজকের ভিডিওটা আর খুব একটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা সবাইকে, কেউ কিন্তু ভুলে যাবে না, অবশ্যই পাশে থাকবে, আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার খুব তাড়াতাড়ি 100K কমপ্লিট হয়ে যায়।